দীর্ঘদিন ধরে অনেক বেশি আধিপত্য, অনেক বেশি প্রতিপত্য, অনেক বেশি প্রাচুর্যতার মাঝে যে সমস্ত মানুষ বসবাস করে অভ্যস্ত তারা যেমন ভয়ঙ্কর, ঠিক একইভাবে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত, নিপীড়িত, শোষিত মানুষও কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ সকাল থেকেই শুরু করেছি। গত কয়েকটা ভিডিওতে সকালের নাস্তার পর্বটা একেবারে স্কিপ করে গেছি। এখন আসলে ভিডিও মেক করতে অনেক বেশি অলসতা লাগে, তো সেই অলসতাটা কাটিয়ে সকালবেলা আজকে ক্যামেরা অন করেছি। তো নাস্তার জন্য আজকে খিচুড়ি রান্না করছি, সাথে থাকবে ডিম ভাজি। শুধুমাত্র গৃহিণীরা ব্যতীত আর দুনিয়ার সমস্ত মানুষ শুক্রবার দিনটার জন্য অপেক্ষা করে, বা যে দেশে যে দিনটা আসলে অফ ডে সেই দিনটার জন্য অপেক্ষা করে। গৃহিণীদের ডিকশনারিতে ছুটির দিন বলতে কোনো শব্দ নেই, আর এই ছুটির দিন শব্দটার মধ্যে গৃহিণীদের ব্যস্ততাটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। এই শুক্রবার এলেই থাকে বাজার গোছানো, থাকে কাপড় ধোয়া, থাকে ঘর গোছানো। ঘরটা মনে হয় শুক্রবার হলেই বেশি এলোমেলো হয়, কারণ অন্যান্য দিন বাসার যে সব সদস্যরা বাহিরে থাকে, এই দিনটাতে কিন্তু তারা বাসার ভেতরেই থাকে। তো যাই হোক, গতকাল রাতে কিছু কাপড় ধোয়া হয়েছিল, সেগুলোই এখন রোদে মেলে দিচ্ছি। আমাদের এইদিকে কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আবার আকাশটা পরিষ্কার হয়ে রোদ উঠছে। তো কাপড়গুলো যদি এখন রোদে মেলে না দেই তাহলে একটা ভ্যাপসা বা ভেজা গন্ধ হয়ে থাকবে। আজকের ভিডিওর থাম্বনেইলে একটা অড শব্দ ইউজ করতে আমি বাধ্য হয়েছি। কিছু কিছু ব্লগারদের আসলে কমেন্ট বা ভিডিও যেটাই বলেন সেটা পাওয়ার পর আজকের ভিডিওতে বলা কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। জানি না কতটুকু বুঝিয়ে আপনাদের বলতে পারবো, তারপরেও আমি আমার জায়গা থেকে আমাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি বলবো না ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিবেন, আমি বলবো আমার ভিডিওতে বলা কথাগুলো যাদের ভালো লাগবে তারা একটা লাইক দিয়ে যাবেন, আর যাদের ভালো লাগবে না তাদের লাইক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আস্তে আস্তে সংসারের প্রয়োজনীয় টুকিটাকি কাজগুলো যা আছে সেগুলো একটু একটু করে শেষ করব, সাথে আমার মনের কিছু অভিব্যক্তি আপনাদের সঙ্গে প্রকাশ করব। কমেন্ট সেকশনে একটা কমেন্ট খুব বেশি ঘুরপাক খাচ্ছে, শুধুমাত্র আমার কমেন্ট বক্সে নয়, অনেক কমেন্ট বক্সে কিন্তু এই ধরনের কমেন্ট আছে। পাশাপাশি কমিউনিটিতেও কিন্তু অনেকে পোস্ট করছেন, ঠিক তাদের ইন্টেনশনটা সবার একই রকম। কমেন্টগুলো যখন পাচ্ছি বা পোস্টগুলো যখন পড়ছি তখন আমার কাছে মনে হয়েছে যেহেতু সার্বিক দিক থেকে সবার ইন্টেনশনটা ঠিক একই, তো সেই জায়গা থেকে বিষয়গুলো একটু ক্লিয়ার করা উচিত। এই সব কমেন্টের কাছে আমাদের এই যে সদ্যপ্রাপ্ত স্বাধীনতা, আমাদের সদ্যপ্রাপ্ত বিজয়, এই যে অর্জন, এগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো কমেন্টগুলো ঠিক এই রকম, এই যে আজকে আমরা বিজয়টা অর্জন করলাম, আজকে আমাদের যে স্বাধীনতাটা আসলো, এই স্বাধীনতাটা আমরা চেয়েছিলাম কিনা, এই বিজয়টা আমরা চেয়েছিলাম কিনা। গণভবনের জিনিসগুলো যেভাবে লুটপাট হয়েছে সেই সমস্ত ভিডিও দেখে অনেক সুশীল শ্রেণীর ব্লগারদের একেবারে মাথা নত হয়ে গেছে। তারা একেবারে লজ্জায় মুখ দেখাতে পারছেন না। সংসদ ভবনে বসে সিগারেট খাওয়ার কারণে একেবারে তাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। গণভবন থেকে পাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্ডার গার্মেন্টস নিয়ে টানাটানি দেখে যাদের একেবারে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে, যারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন যে বিজয় অর্জনের 2 দিন হয়নি, এতেই একেবারে সংখ্যালঘুদের উপরে অনেক বেশি নির্যাতন করা শুরু হয়ে গেছে, লুটপাট, ডাকাতি, রাহাজানি সব কিছুই অনেক বেশি বেড়ে গেছে। তো তাদের জন্য একটা কথা বলছি, একটা দেশ যেটা 15 বছর ধরে শোষিত, রাস্তায় শত শত মানুষের রক্ত যেগুলো এখন পর্যন্ত শুকায়নি, তো সেই রকম আহত একটা অসুস্থ দেশে, যে দেশে 3 দিন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না, কোনো অভিভাবক ছিল না, তাদের কাছে আমি প্রশ্ন করছি সেই জায়গা থেকে লুটপাট, ডাকাতি বা অত্যাচার যেটাই বলেন সেটা কি খুব স্বাভাবিক বিষয় নয়? মাছের বাজার, মাংসের বাজার এগুলো সব অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। বেশ কিছু শুকনা বাজার ছিল, সেগুলোই যখন গুছাচ্ছিলাম তখনই ক্যামেরাটা একটু অন করেছিলাম। এই বাজারগুলো গোছাতে গোছাতে আরও কিছু কথা শেয়ার করি। সুশীল শ্রেণীর এইসব ব্লগারদের ভাবখানা ঠিক এমন, জাতি হিসাবে আমরা অনেক বেশি আগে সভ্য ছিলাম, এই সদ্যপ্রাপ্ত স্বাধীনতার পর আমরা অনেক বেশি অসভ্য হয়ে গেছি। ঘুরে ফিরে তারা সেই আমাদের বিজয়ের দিকে, আমাদের স্বাধীনতার দিকে আঙুল তুলছেন যে এই স্বাধীনতা আমরা চাইনি, এই বিজয় আমরা চাইনি।
দেশে এত লুটপাট, এই যে আন্ডারগার্মেন্টস নিয়ে টানাটানি, এগুলো খুবই লজ্জার। তো আপনাদের জন্য সুশীল যারা আছেন তাদের জন্য বলছি, আসলে পৃথিবীর ইতিহাসে কোথাও কি দেখাতে পারবেন কি না যে সুশীল চিন্তা ভাবনা থেকে কোনো জিনিস অর্জিত হয়েছে, কোনো দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। অবশ্যই অবশ্যই সুশীল চিন্তা ভাবনা একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই দরকার। কিন্তু এই যে আজকে যারা আমাদের স্বাধীনতাকে বারবার প্রশ্নবিদ্ধ করছেন, আপনাদের এই যে কমেন্টগুলো, যে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম কিনা বা এই বিজয়গুলো আমরা চেয়েছিলাম কিনা, আপনাদের এই কমেন্টগুলো কিন্তু শুধুমাত্র সদ্যপ্রাপ্ত স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, আমাদের ভাইয়েদের যে রক্ত যেগুলো এখন পর্যন্ত শুকায়নি, সেই রক্তগুলোকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। একটা জিনিস খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, গণভবন থেকে যে লুটপাট হয়েছে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্ডারগার্মেন্টস নিয়ে যে টানাটানি হয়েছে, মানে যে বিষয়গুলো নিয়ে আপনি লজ্জিত, এর থেকে বড় লজ্জার বিষয় কি এটা ছিল না যে রাস্তায় শত শত লাশ পড়ে আছে? আবু সাঈদের বোনের কান্না কি আমাদের কাছে আরো বেশি লজ্জার ছিল না? সংসদ ভবনে সিগারেট খাওয়ার জন্য একেবারে লজ্জায় মরে যাচ্ছেন যে কি অসভ্য জাতি আমরা। এই সংসদ ভবনে কি মমতাজ গান গায়নি? তখন কি সংসদ ভবনের পবিত্রতা রক্ষা পেয়েছে? আর এই সংসদ ভবনে অনেক অন্যায় আইন পাশ হয়েছে, তখন কি আপনাদের লজ্জা করেনি? সেদিন দেখছিলাম একজন বেশ ফেমাস একজন ব্লগার যে কিনা পোস্ট দিয়েছেন যে সুযোগ পেলে আপনারাও যে কম লুটপাট করতেন না, কম খেতেন না, এটার প্রমাণ আপনারা গণভবন থেকেই দিয়ে এলেন। আপনাদের ভদ্রতা, আপনাদের সভ্যতার প্রমাণ আপনারা নিজেরাই দিচ্ছেন। সেখানে আবার আমার পরিচিত বেশ কিছু ব্লগার তার সাথে সহমত প্রকাশ করেছেন। মানে তাদের পোস্ট পড়ে দেখলাম, মানে ভাবখানা তাদের এমন যে আমরা কিছুদিন আগেও অনেক বেশি সভ্য ছিলাম, হঠাৎ করে আমরা একেবারে এই স্বাধীনতার পর অসভ্য হয়ে গেছি। মানুষের ক্ষোভের জায়গাটা বোঝার চেষ্টা করেন, একবার মানুষের ক্ষোভের জায়গাটা বোঝার চেষ্টা করেন, তাহলে এই ধরনের কমেন্টও করবেন না, এই ধরনের পোস্টও করবেন না। বারবার একই কথা বলছেন যে এই স্বাধীনতা তো চাইনি, এই বিজয় তো আমরা চাইনি। তাদের জন্য বলছি, কোন বিজয় চেয়েছিলেন ভাই? এই যে আয়নাঘর থেকে এক একজন বের হয়ে এসে বিবৃতিগুলো দিচ্ছে, সময় পেলে একটু শুনে নিন কি লোমহর্ষক বর্ণনাগুলো ছিল তাদের। এই যে ব্রিগেডিয়ার আজমি, তার ওয়াইফ তার জন্য 10 বছর অপেক্ষা করে তারপর অন্য কোথাও ঘর বেঁধেছে, অন্য কাউকে বিয়ে করেছে। তাদের মধ্যে তো কোনো দাম্পত্য কলহ ছিল না, মাঝখান থেকে 2 জনের জীবনই নষ্ট হয়ে গেল। আয়নাঘর থেকে তারা প্রাণ নিয়ে বের হয়ে এসে এখন দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছে। এটা কি বিজয়ের অংশ নয়? এটা কি স্বাধীনতার অংশ নয়? কোন স্বাধীনতা বা কোন বিজয় আপনারা চেয়েছিলেন ভাই? সহিংসতা আমাদের কারোরই কাম্য নয়। আমরা কেউই চাই না আমাদের দেশে অস্থির অবস্থা বিরাজ করুক বা আমাদের দিকে আঙুল তুলে কেউ বলুক আমরা অসভ্য। কিন্তু মানুষের ক্ষোভের জায়গাটা অবশ্যই বোঝা উচিত। যারা অনেক বেশি শোষণের শিকার হয়েছেন, যারা এতদিন পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে এসেছেন, তাদের পরিবারের ক্ষোভের কাছে এই গণভবন থেকে লুটপাট বা প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্ডারগার্মেন্টস নিয়ে টানাটানি, এই বিষয়গুলো কিন্তু খুবই নগণ্য, যে জিনিসগুলো নিয়ে আপনার লজ্জায় মাথা খাওয়া যাচ্ছে। এই যে সংখ্যালঘুদের উপর হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় বা অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে, তাদের বাড়িতে লুটপাট হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, মন্দির বা উপাসনালয়ে আগুন দেওয়া হচ্ছে, ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, তারা কি করছে? এই সুশীল শ্রেণীর ব্লগারগুলোই ঘুরে ফিরে আঙুল তুলছেন এই মুসলিমদের দিকেই। তারা ভিডিওতে বলেই ফেলছেন যে দেশটা কি শুধুমাত্র মুসলিমদের? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি দেখেন নাই ধর্মীয় উপাসনালয়গুলো মাদ্রাসার ছাত্ররা মিলে সেগুলো পাহারা দিচ্ছে রাতভর? আর আপনারা কেন ঘুরে ফিরে মুসলিমদের দিকে আঙুল তুলছেন? লুটপাট শুধুমাত্র আপনাদের ঘরে হচ্ছে না, ডাকাতি কিন্তু শুধুমাত্র আপনাদের ঘরে হচ্ছে না, আমাদের মুসলিমদের মধ্যেও হচ্ছে। সেই লুটপাটের সংখ্যা কিন্তু আপনাদের থেকে মুসলিমদের পরিবারে অনেক বেশি। ধর্মকে কেন এখানে ইস্যু করে কাজে লাগাচ্ছেন এটা আসলে বুঝতে পারছি না। এই যে সদ্যপ্রাপ্ত আমাদের স্বাধীনতা, এরকম যদি আমরা করতে থাকি, আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করতে থাকি, এই স্বাধীনতা, এই বিজয়, আমরা কিন্তু এর মূল্যটা ধরে রাখতে পারবো না। এটা কিন্তু অল্প দিনের মধ্যে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। লুটপাট হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, যারা সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তারাই কিন্তু এই ধরনের কমেন্টস বেশি করছেন বা ভিডিওতেও তারা এই সমস্ত কথাবার্তা বেশি বলছেন। আপনার পার্সোনাল কোনো প্রপার্টিতে কেউ কোনো সময় আঘাত করেছে কিনা বা আপনি অত্যাচারিত হয়েছেন কিনা? আমার বাড়িতে বা আপনার বাড়িতে কিন্তু লুটপাট হয়নি, আমার বাড়িতে বা আপনার বাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়নি।
পূর্বে করা কৃতকর্মগুলো কিন্তু অনেক সময় বর্তমানের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকে প্রধানমন্ত্রীর বাড়িঘর কেন লুটপাট হবে, কেন তার ব্রা নিয়ে টানাটানি হবে, সে কেন এই সুযোগটা করে দিয়েছে? সে যদি নিজের জায়গায় ঠিক থাকতো তাহলে কিন্তু মানুষ তার ক্ষোভগুলো তার প্রতি এইভাবে উগরাতো না। লজ্জায় আজকের দিনে দাঁড়িয়ে যাদের একেবারে মাথা খাওয়া যাচ্ছে, এই শ্রেণীর মানুষগুলোই কিছুদিনের মধ্যেই বলতে থাকবে আগে যা ছিলাম সেটাই ভালো ছিলাম। এই যে সমন্বয়কগুলো যারা আমাদের চোখে আজকে সুপার হিরো, তারাই কিছুদিন পরে এই শ্রেণীর মানুষগুলোর কাছে একেবারে ভিলেন হয়ে যাবেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নষ্ট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য নষ্ট নিয়েও কিন্তু অনেক পোস্ট এসেছে। বিশেষ করে কবিগুরুর যে ভাস্কর্যটা নষ্ট করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের অনেকেই কিন্তু এটা নিয়ে পোস্ট করেছেন, আমাদের বাঙালিদেরকে অসভ্য বলে গালি দিয়েছেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নষ্ট করা নিয়ে পোস্ট করলেন না? আজকে যদি কবি কাজী নজরুল ইসলামের কোনো ভাস্কর্য নষ্ট করা হতো, আপনারা কি আমাদের অসভ্য বলে গালি দিয়ে কোনো পোস্ট করতেন কি না? ধর্মকে এখানে ইস্যু বানানোর কোনো কারণ নেই। আজকে যারা এই কাজগুলো করছে, যারা এই যে বিভিন্ন জায়গায় ডাকাতি করছে, অনেকেই আছে নির্ঘুম রাত পার করছে, তারা কিন্তু সহিংসতা চালাচ্ছে। এগুলো কিন্তু সন্ত্রাসীরা করছে। ঢালাওভাবে আপনি অসভ্য বলে বাঙালিদের কিন্তু আপনি গালি দিতে পারেন না। আপনি বলতে পারেন না এ কোন ধরনের অসভ্যতা, এটা কোন ধরনের স্বাধীনতা, এটা কোন ধরনের বিজয়। আপনি আমার এই সদ্যপ্রাপ্ত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি। সারা ভিডিও জুড়েই অনেক ভারী ভারী কথা বললাম। আসলে আর ইচ্ছা নাই এই সমস্ত বিষয় নিয়ে কোনো ভিডিওতে আবার কথা বলি। তবে হ্যাঁ, আবারও যদি আপনার কোনো কমেন্টে বা আপনার কোনো ভিডিও বার্তার মাধ্যমে আমার এই সদ্যপ্রাপ্ত স্বাধীনতা, আমার এই সদ্যপ্রাপ্ত বিজয় কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু অবশ্যই চুপ থাকবো না, সেটা যেই হোক। তো যাই হোক, দুপুরের রান্নায় কিন্তু আজকে খুব অল্প আয়োজন ছিল। এখানে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটু ঝোল করেছি, আর সাথে ছিল টাটকিনি মাছ ভাজি। এই ভাজিটা খুব মচমচে করে ভাজলে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, কারণ মাছের কাঁটাগুলো বেশ নরম হয়। তো আর ফ্রিজে অল্প একটু কচু রান্না করা আছে, সেগুলো দুপুরের খাবারের সময় গরম করে ফেলবো। আর এই রান্নার ফাঁকে ফাঁকে ঘরে যে দেখছিলাম ঘরের কি অবস্থা, মেয়ের বাবা আর মেয়ে ঘরের ভিতরে খেলাধুলা করছে। সকালবেলা তো বাসা একবার গুছিয়েছিলাম, তো বাসাটা কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছে। তো সেই এলোমেলো বাসাটা আজকে আর ভিডিওতে শেয়ার করছি না। প্রত্যেকটা ভিডিওতেই যদি সেই এলোমেলো বাসা দেখাতে থাকি, তাহলে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে না। আসলে ডেইলি ব্লগ প্রত্যেকটা দিন যেভাবে পার করছি, সেভাবেই কিন্তু ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করছি। আর এটা হচ্ছিল বিকালবেলার ক্লিপস। আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি, বিকালের নাস্তাটা আমার বাসায় খুব একটা বানানো হয় না। আমার বাসার নিচেই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো মাঝে মাঝে দেখাচ্ছে যে বাসায় কিনে এনে খাওয়া হয়, আবার একই জায়গায় বারবার এসে খাওয়া হয়। তো ফেভারিট যে খাবারগুলো থাকে সেগুলোই কিন্তু খাওয়া হয়। তো সেই জন্য ঘুরে ফিরে দেখাচ্ছে যে একই রকম খাবার খাওয়া হয়, সেই জন্য ভিডিওতে কিন্তু সবসময় অ্যাড করা হয় না। তো আজকে যে এই যে বার্গারটা দেখাচ্ছি, বার্গার আমি মনে হয় গত 5 বছরেও খাইনি। অনেক দিন পরে আজকে বার্গার খাওয়া হলো। তো বার্গারটা কিন্তু বেশ মজা ছিল, ভালো লেগেছে, কিন্তু পুরো বার্গারটা আমি শেষ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।